नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 293। স্বামী সদানন্দ। মাদ্রাজের ভক্তগণ স্বামীজিকে ওই প্রদেশে একটি স্থায়ী মঠ স্থাপনের জন্য বারবার অনুরোধ জানাইতেছিলেন। তাই স্বামীজি আলমবাজার মঠে প্রত্যাবর্তন করিয়াই গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দজিকে দক্ষিণ ভারতের কার্যের জন্য প্রস্তুত হইতে বলেন। 1897 মার্চে রামকৃষ্ণানন্দ মহারাজ স্বামীজির আদেশ শিরোধার্য করিয়া মাদ্রাজ যাত্রা করেন। তাহার সহকারীর সঙ্গে গিয়াছিলেন স্বামী সদানন্দ। দাক্ষিণাত্যে রামকৃষ্ণ মিশনের কর্মসূচনা এইভাবেই হইয়াছিল। সদানন্দের সুযোগ্য সহযোগিতায় স্বামী রামকৃষ্ণানন্দজি অচিরেই আইস হাউস রোডে একটি ভাড়া বাড়িতে রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ হোম প্রতিষ্ঠা করেন, যাহা মাদ্রাজে সুবৃহৎ রামকৃষ্ণ মঠ ও মিশন কেন্দ্রের প্রথম অঙ্কুর। একটি ঘটনা এখানে স্মরণীয়, যদিও উহার বিষয়বস্তু এমন কিছু জরুরি নহে, তথাপি এই ঘটনাটি স্বামীজির অপার স্নেহশীলতা ও শিষ্যবৎসলতার একটি নিদর্শন। সদানন্দ মাদ্রাজে পৌঁছিবার দিন কয়েকের মধ্যেই তাহাকে একটি কুকুরে কামড়াইয়াছিল। স্বামীজি তখন দার্জিলিংয়ে। সংবাদটি তাহার কাছে পৌঁছিতে মোটেই বিলম্ব হয় নাই। দার্জিলিং হইতে 20 মার্চ 1897 তিনি রামকৃষ্ণানন্দজিকে যে পত্র লেখেন, উহাতে সদানন্দের এই সংবাদ প্রাপ্তিতে তাহাকে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত দেখা যায়। লিখিয়াছিলেন, গুপ্তকে কুকুরে কামড়াইয়াছে শুনিয়া বড়ই দুঃখিত হইলাম, কিন্তু শুনিতেছি যে ওই কুকুর হন্যা নহে, তাহা হইলে ভয়ের কারণ নাই। যাহা হোক, গঙ্গাধরের প্রেরিত ঔষধ সেবন করানো যেন হয়। অনুগত গুপ্তের প্রতি স্বামীজির কতখানি মনোযোগ থাকিত, সামান্য এই ঘটনাটিতে তাহা বেশ হৃদয়ঙ্গম হয়। অতঃপর স্বামীজির পাঞ্জাব, কাশ্মীর ও উত্তর ভারত ভ্রমণের কালে সদানন্দ আবার তাহার পূর্ণ সান্নিধ্য পাইয়াছিলেন। স্বামীজির এই পরিভ্রমণকালের বহু ঘটনার প্রত্যক্ষ দ্রষ্টা ছিলেন সদানন্দ। এই দিনগুলির স্মৃতি সদানন্দের সমগ্র জীবনে শুধু ঐতিহাসিক তথ্যমণ্ডিতই নহে, অফুরন্ত প্রেরণার উৎসস্বরূপ। প্রিয় ও মধুর তো বটেই, স্বামীজির একান্ত সাহচর্যই ওই স্মৃতিচিত্রগুলিকে অনবদ্য মাধুর্যে ভরিয়া দিয়াছিল। পরে সদানন্দ প্রদত্ত সেই সব কাহিনী এবং ভগিনী নিবেদিতার লিপিবদ্ধ এই কালের বিবরণী স্বামীজির জীবনী গ্রন্থের মূল্যবান উপাদান হইয়াছে। উল্লেখ থাকা দরকার যে ভগিনী নিবেদিতাও তখন তাহাদের সঙ্গে ছিলেন। ওই সালের 1897 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর ব্রহ্মবাদীন পত্রে স্বামীজির ক্ষেত্রী পরিদর্শনের একটি সুন্দর আলেখ্য সদানন্দ কর্তৃক প্রকাশিত হইয়াছিল। ক্ষেত্রীতে সদানন্দকে লইয়া
বেশ মজার একটি ঘটনা হইয়াছিল। সদানন্দ বরাবরই একটু বেপরোয়া প্রকৃতির এবং দুঃসাহস সম্পন্ন। স্বামীজি তখন সদৌলে খেতড়ি রাজার অতিথি। ভয়ানক অবাধ্য একটা তেজস্বী ঘোড়ায় চড়িয়া সদানন্দ একদিন খুব হাঁকাইয়া ছুটিয়াছেন। স্বামীজি রাজপ্রাসাদের ছাদে দাঁড়াইয়া সবিস্ময়ে অপলক নেত্রে স্বশিষ্যের এই কাণ্ড দেখিতেছেন। নিকটে দণ্ডায়মান খেতড়ি রাজ অজিত সিংহ এবং অন্য সকলে ওই দুর্ধর্ষ অশ্বপৃষ্ঠে ধাবমান সদানন্দকে দেখিয়া ভয়ে জড়সড় হইয়া গিয়াছেন। সদানন্দ কিন্তু সেই প্রচণ্ড বজ্জাত ঘোড়াটিকে দৃঢ় বাহুতে সামলাইয়া তীর বেগে ছুটিতেছেন। শিষ্যের এই দরিষ্ঠতা দেখিয়া স্বামীজি সেদিন মহা খুশি হইয়াছিলেন। সদানন্দ ফিরিয়া আসিলে সাল্লাদে তাহার পিঠ চাপড়াইয়া স্বামীজি বলিয়াছিলেন, সদানন্দ বাবা, তুমিই আমার ঠিক ঠিক মরদ চেলা। এই প্রসঙ্গে অনুরূপ আরেকটি ঘটনাও সদানন্দের জীবন কাহিনীতে উল্লেখযোগ্য। উহা ঘটিয়াছিল 1901 জানুয়ারিতে। স্বামীজি মায়াবতী হইতে নামিয়া আসিতেছেন। ডিহরি হইতে পিলিভিতের পথে চলিয়াছেন। তাহার দলে স্বামী শিবানন্দজি ও সদানন্দ আছেন। আর মায়াবতী হইতে স্বামী বিরজানন্দ আসিয়াছেন স্বামীজিকে পিলিভিত পর্যন্ত পৌঁছাইয়া দিবার জন্য। ডান্ডি ও ঘোড়া ইত্যাদি সবই সংগ্রহ ছিল। সদানন্দ একটি ঘোড়া বাছিয়া লইলেন, যেটি সর্বাপেক্ষা তেজী। মহা উৎসাহে ঘোড়ায় চাপিয়া বসিয়াই সদানন্দ মুহূর্তের মধ্যে কোথায় অদৃশ্য হইয়া গেলেন। টনকপুর ছাড়াইয়া আরও মাইলখানিক পরে স্বামীজি অত্যন্ত অস্থির হইয়া পড়িলেন। সদানন্দ বা তাহার ঘোড়ার কোনো চিহ্ন পর্যন্ত কেহ দেখে নাই। অবশেষে জনৈক পথচারী যাহাও কিছু সংবাদ দিলেন, তাহা স্বামীজিকে আরও অধিক উদ্বিগ্ন করিয়া তুলিল। পথিক সংবাদ দিলেন যে কিছুক্ষণ পূর্বে একটি ঘোড়া উন্মত্ত হইয়া আরোহীসহ ওই দূর প্রান্তরের দিকে বিদ্যুৎ বেগে দৌড়াইয়া গিয়াছে। অগত্যা সকলেই প্রান্তরের দিকে ছুটাছুটি করিয়া খুঁজিতে শুরু করিয়াছেন। এমন সময়ে দেখা গেল সদানন্দ বিজয়ী সৈনিকের মতো ঘোড়া হাঁকাইয়া ছুটিয়া আসিতেছেন। সকলেই নিশ্চিন্ত হইলেন। স্বামীজিও শান্ত হইয়া শিষ্যের নিকট সব শুনিতে থাকিলেন। জানা গেল যে ঘোড়া নাকি একবার উহার বীর সওয়ারকে ফেলিয়াও দিয়াছিল, কিন্তু ঈশ্বর কৃপায় তাহার জীবনহানি হয় নাই বা তেমন আঘাতও কিছু লাগে নাই। স্বামীজি সেদিনও বলিষ্ঠ শিষ্যের সাহসিকতার খুব প্রশংসা করিয়াছিলেন। সদানন্দের অটুট মনোবল, ঐকান্তিকতা ও সাধু চরিত্রের উপর স্বামীজির প্রচুর আস্থা ছিল। ইহার ভূয়িষ্ঠ নিদর্শন সদানন্দের জীবন ইতিহাস পর্যালোচনা করিলে পাওয়া যাইবে। স্বামীজির সহিত এই উত্তর ভারত ভ্রমণকালে সদানন্দ মর্মস্তুদ ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষকারী ছিলেন। স্বামীজি তখন সদলে আলমোড়ায়। এইখানেই তিনি গাজীপুরের সুবিখ্যাত যোগী পওহারী বাবার যজ্ঞাগ্নিতে আত্মাহুতি দানের সংবাদ পাইয়াছিলেন। স্বামীজির জীবনী পাঠকের জানা আছে। তাহার পরিব্রাজক জীবনে এই মহান যোগীর অলৌকিক চরিত্র তাহাকে একদা কী রূপ প্রভাবিত করিয়াছিল। খুব স্বাভাবিক কারণেই এই সংবাদ তাই স্বামীজিকে অতি বিষণ্ণ করিয়া তুলিয়াছিল।
সদানন্দ, নিবেদিতা প্রমুখ যাহারা তখন নিকটে ছিলেন, তাহারা স্বামীজির সশ্রদ্ধ উক্তি শুনিয়াছিলেন। পওহারী বাবা তাঁর সকল উৎসর্গকে পূর্ণ করলেন এইভাবে দেহ উৎসর্গ করে। যজ্ঞাগ্নিতে দেহ বিসর্জন করে তিনি পূর্ণাহুতি দিলেন। অতঃপর সঙ্গে সঙ্গে আরও একটি মর্মঘাতী ঘটনা, গুডউইনের দেহত্যাগ। স্বামীজির প্রিয় শিষ্য ও সাংকেতিক লিপিকার মিস্টার জে গুডউইন, এই ইংরেজ যুবকই স্বামীজির অধিকাংশ বক্তৃতার লিপিকার, তাই জগৎ তাহার নিকট চিরঋণী থাকিবে। তাহারই অপ্রত্যাশিত মৃত্যুতে ব্যথিত হইয়া স্বামীজি রিকুইয়েসেট ইন পিস কবিতাটি রচনা করেন। বজ্রাঘাতের মতো আকস্মিক এক তারবার্তা আসিল ৪ঠা জুন ১৮৯৮। গুডউইন ২রা জুন উৎকামণ্ডে দেহত্যাগ করিয়াছেন। টেলিগ্রামটি স্বামীজির নামে প্রেরিত ছিল, কিন্তু সদানন্দের হাতেই উহা প্রথম আসে। স্বামীজির এক বিশ্বস্ত সন্তানের এই অপ্রত্যাশিত তিরোধানের সংবাদে সদানন্দ চোখের জল চাপিতে পারেন নাই। বুঝলাম পুত্র শোক কি ভয়ঙ্কর। প্রিয় গুডউইনের বিয়োগ যন্ত্রণায় স্বামীজির শোক উদ্বেল এই উক্তি সদানন্দকে আরও অধিক কাতর করিয়া তুলিয়াছিল। স্বামীজি করুণ স্বরে বলিয়াছিলেন, আহা, গুডউইন যদি বেঁচে থাকত কত কি করতে পারত। গুডউইনকে ঘিরিয়া স্বামীজির স্নেহ কোমল মন ওই কয়েকটি দিন কিরূপ বিষাদময় ছিল, সদানন্দ তাহা প্রত্যক্ষ করিয়াছেন। শোকোচ্ছ্বাসে স্বামীজি বলিয়াছিলেন, এবার আমার বক্তৃতার পালা শেষ। আবার এমন খেদোক্তিও স্বামীজিকে করিতে শোনা গিয়াছে, গুডউইন চলে গেছে, আমার ডান হাত খসে গেছে, এ ক্ষতির সীমা নেই। বোধ হয় মার ইচ্ছা নয় যে আর আমি কাজ করি। এবার থেকে নিজের হাতে লিখতে হবে, লেকচার একেবারে বন্ধ হয়ে যাবে। ১৮৯৮ অক্টোবরে স্বামীজি দলবলসহ মঠে প্রত্যাবর্তন করেন। ভগিনী নিবেদিতা বিদেশিনী, তাহার পাশ্চাত্য সংস্কারকে ভারতীয় ছাঁচে ঢালিয়া সনাতন বৈদিক সংস্কৃতিতে পরিণত করিবার কঠিন দায়িত্ব স্বয়ং স্বামীজিই লইয়াছিলেন। কিন্তু বিশেষ প্রণিধানযোগ্য যে এই নিবেদিতার তত্ত্বাবধান ও সাধারণ দেখাশোনার ভার সদানন্দের উপরই স্বামীজি ন্যস্ত করিয়াছিলেন। মুখ্যত তাঁহারই সাহায্যে নিবেদিতা মঠের দৈনন্দিন জীবনধারা ও কর্মপ্রণালীর সহিত ঘনিষ্ঠ পরিচয় লাভ করেন এবং তাঁহাদের পরম পূজ্য আচার্যদেবের লোকোত্তর জীবন কাহিনীর বহু তথ্য জানিতে পারেন। ভগিনী একথা স্বয়ং স্বীকার করিয়াছেন। ইহার সন্ন্যাসের নাম স্বামী সদানন্দ। ইহারই ভাঙা ভাঙা অথচ সতেজ ইংরাজি সাহায্যে কথিত বিবরণ হইতে আমি এইকালে স্বামীজি মঠে কিরূপ জীবন যাপন করিতেন তাহার ইতিবৃত্ত সংগ্রহ করিয়াছি। উৎস স্বামীজিকে যেরূপ দেখিয়াছি, পৃষ্ঠা ৪৪। ভগিনী নিবেদিতার লেখায় সদানন্দের একখানি অনুপম উজ্জ্বল আলেখ্য আমরা পাই। যখন শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ স্বামী যোগানন্দজি মহাসমাধিতে মগ্ন হন, ২৮ মার্চ
1899 নিবেদিতার ভাষা হইতে ভাবা অনুবাদ। সুগম্ভীর দৃশ্য, মৃত্যু শীতল দেহখানি, গৈরিক রেশমের পাগড়ি মাথায়, সারা শরীর ফুলে ঢাকা, যা স্বামীজি ও আর সবাই ছড়িয়ে দিয়েছিলেন। সদানন্দ ধরে আছেন উঁচু করে, জ্বলন্ত কর্পূরের আরতি করা হচ্ছে সামনে, আর ঘরের ভিতরে ও বাহিরের দর্শনার্থীরা সকলে উচ্চারণ করে চলেছেন ভগবানের পুণ্য নাম। এই সদানন্দের মুখশ্রী যেন একেবারে ঋষি। শ্মশানে ওর চিতা সাজানো হলো, আগুনের মাঝখানে ঠিক যেন শিবের মুখ। সদানন্দ বললেন। উৎস: নিবেদিতা লোকমাতা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 52। সদানন্দের কর্মক্ষমতা ও সেবানিষ্ঠার প্রতি স্বামীজির কি অগাধ বিশ্বাস ছিল, তাহার শ্রেষ্ঠতম নিদর্শন 1899 প্লেগ মহামারীর সময়ে কলিকাতার সমগ্র সেবা আন্দোলনের নেতৃত্বভার স্বামীজি কর্তৃক সদানন্দের উপর অর্পণ। রামকৃষ্ণ মিশন পরিচালিত ওই সেবাকার্য সত্যই এক ঐতিহাসিক ঘটনা। স্বামী সদানন্দ ছিলেন উহার প্রধান কার্যাধ্যক্ষ এবং ভগিনী নিবেদিতা সম্পাদিকা, আর স্বামী শিবানন্দজি, স্বামী আত্মানন্দ ও স্বামী নিত্যানন্দ সহায়ক ছিলেন। ওম শান্তি শান্তি শান্তি।